এই গল্পে শুরু হয় একজন ক্রিশ্চিয়ান নামের মানুষের মাধ্যমে, যে একজন জিওলজিস্ট। আর সে যখন বাড়ি পৌঁছায় তখন দেখে তার স্ত্রী রান্না করার বদলে কিচেনের পাইপ ঠিক করতে ব্যস্ত ছিল। তাদের এই বাড়িতে প্রায় কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। এই কারণে ক্রিশ্চিয়ান সবাইকে সুখবর দেয় যে তারা এখন নতুন বাড়িতে যাচ্ছে, কারণ তার পোস্টিং এই শহর থেকে তুলে অন্য শহরে দেওয়া হয়েছে। সবাই এই খবর শুনে খুশি হয়। কিছুক্ষণ পরে ক্রিশ্চিয়ান তার অফিসে চলে আসে। সেখান থেকে তাকে কিছু জিনিসপত্র প্যাক করতে হতো। আর আজ যেহেতু তার শেষ দিন ছিল, তাই তাকে তার কোয়ার্কারের সাথে লাঞ্চও করতে হতো। সব কাজ শেষ করার পর সে এখান থেকে বেরোতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সে একটি অ্যালার্ম শোনে। আর তাড়াতাড়ি মনিটর গিয়ে চেক করতেই দেখা যায় যে মাটির গ্রাউন্ড ওয়াটার হঠাৎ নিচের দিকে নেমে গেছে, কিন্তু এর বাইরে এখানে আর কোনো ধরনের নড়াচড়া হয়নি। আর অকারণে গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যাওয়ার কোনো যুক্তিযুক্তই ছিল না, তাই সে চিন্তিত হয়ে পড়ে। তখন তার বস তাকে বলতে শুরু করে যে চিন্তার একদমই কোনো কারণ নেই। দেখো, সব পাহাড় এখনো একদম ঠিকঠাক দেখা যাচ্ছে, এখানে কোনো ধরনের সেন্সর রিডিং আসছে না, তাই সবকিছু আন্ডার কন্ট্রোলই আছে। ক্রিশ্চিয়ান তার কথা মেনে নিয়ে চলে তো যায়, কিন্তু বাড়ির পথে সে শুধু এটা ভেবেই চিন্তিত হচ্ছিল যে গ্রাউন্ড ওয়াটার এত নিচে কিভাবে নেমে যেতে পারে। এরপর তারা যখন ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ ক্রিশ্চিয়ানের চোখ একটি পাহাড়ের দিকে যায়। আর তার কিছু মনে পড়ে। সে সেখান থেকে আবার জিওলজিস্ট সেন্টারের দিকে যায়, আর সঙ্গে সঙ্গে তার পুরনো কোয়ার্কের সাথেও দেখা করে। আর তাকে জানায় যে সমস্যাটা সেন্সরে নয়, বরং সেগুলোর সাথে যুক্ত কেবলে হতে পারে। ক্রিশ্চিয়ান তাদের বোঝায় যে গ্রাউন্ড ওয়াটার হঠাৎ উধাও হয়ে যেতে পারে না, সেটা তো বাতাস নয় যে উড়ে যাবে। গ্রাউন্ড ওয়াটার শুধু পথ তৈরি করতে করতে নতুন স্তর তৈরি করবে, যার মাধ্যমে ঘর্ষণ সৃষ্টি হতে শুরু করবে। যদি তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে আর তারা কিছুই ডিটেক্ট করতে না পারে, তাহলে এর মানে স্পষ্ট যে ঘর্ষণ কেবলগুলো ভেঙে গিয়েছে। এটা শুনেই ক্রিশ্চিয়ান আর তার কোয়ার্কার সেখান থেকে কেবল চেক করতে যায়। তখন দেখা যায় যে সেগুলো সত্যি সত্যিই ছিঁড়ে গেছে। দুজন আবার সেন্টারে ফিরে আসে। আর এই বিষয় নিয়ে ক্রিশ্চিয়ান তখন খুব রেগে গিয়েছিল, কারণ তারা পরিস্থিতি থেকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারছিল না। এমন পরিস্থিতিতে তারা শুধু ইয়েলো ওয়ার্নিংই দিতে পারত, অর্থাৎ তারা সবাইকে হালকা বিপদের সতর্কবার্তা দিতে পারত, এতে শহরে কোনো আতঙ্ক ছড়াবে না। কিন্তু এখানে ক্রিশ্চিয়ানের মনে হচ্ছিল বিপদ অনেক বড় আকারে বাড়তে চলেছে। যাই হোক, এই সময় সে তার পরিবারের কাছে চলে যায় আর দেখে ঘাবড়ে যায় যে বাচ্চারা ফেরির কাছে নেই। আসলে বাচ্চারা হোটেলে তাদের মায়ের কাছে চলে এসেছিল। ক্রিশ্চিয়ানের ছেলে তাকে বলে গিয়েছিল যে কাল সে মায়ের সাথে আসবে, তাই এখন ক্রিশ্চিয়ান তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে। অন্যদিকে জিওলজিস্ট জজ দেখলো যে এখানকার সেন্সরগুলো এখন অদ্ভুত ডাটা দেখাতে শুরু করেছে আর পাথরের মধ্যে সংকোচন হতে শুরু করেছে। এই বিষয় নিয়ে জজ সঙ্গে সঙ্গে তার বসকে খবর দেয়, কারণ সেও পরিস্থিতি দেখে ভয় পেয়ে গিয়েছিল। আর সেন্সরগুলো চেক করার জন্য তার সঙ্গীকে নিয়েই নিজেই পাহাড়ের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইদিকে উদ্বিগ্ন হয়ে ক্রিশ্চিয়ান আবার জিওলজিস্ট সেন্টারে ফোন করে আর জানতে চায় সেখানে কি চলছে। জজ তাকে তখন সব পরিস্থিতির কথা সঙ্গে সঙ্গে জানায় আর সেও আতঙ্কিত হয়ে পড়ে। এটা শোনা মাত্রই সে দ্রুত ভেতরে গিয়ে কিছু পুরনো ফাইল বের করতে শুরু করে। আর তার মনে পড়েছিল যে এমন কিছু অনেক আগেও ঘটেছিল আর সে নিয়ে গবেষণাও করেছিল। এই রেকর্ডগুলো থেকে সে জানতে পারে যে আসলে পাহাড়গুলো ছড়িয়ে পড়ছিল না, বরং তারা একে অপরের দিকে টানছিল, একে অপরের কাছে চলে আসছিল। এটিই ছিল সুনামির আসল লক্ষণ। সুনামি আসার আগে সমুদ্রের আশেপাশের পাহাড় আর জমি একইভাবে টানতে শুরু করে। সে দেরি না করে আবার সেন্টারে ফোন করে। সে চেয়েছিল বসকে এইসব ডাটার ব্যাপারে জানাতে, কিন্তু বস তখন পাহাড়ের ভেতরেই ছিল। আর বস আর তার সঙ্গী যখন পাহাড় থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে খুব তীব্র ঝাঁকুনি আসে আর পাহাড় কাঁপতে শুরু করে, জোরে জোরে কাঁপতে থাকে। দুজনেই তখন মারাত্মকভাবে আহত হয় আর বসের সঙ্গীর পা ওই পাহাড়ের ধ্বংসস্তূপের মধ্যে আটকে যায়। এই ভয়ঙ্কর বিপজ্জনক সময়ে তাদের যোগাযোগ জিওলজিস্ট সেন্টারের সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা এটাও জানতে পারে যে অনেক জায়গায় পানির লেভেল নিচে নামতে শুরু করেছে, অর্থাৎ তারা বুঝে যায় যে সুনামি আসতে চলেছে। এইদিকে ক্রিশ্চিয়ান তার কোয়ার্কারকে ফোন করে বলে যে জিওলজিস্ট সেন্টার থেকে এখনই অ্যালার্ম বাজিয়ে দাও, রেড লাইট দিয়ে সবাইকে শহরের বাইরে বের করে দাও। মার্গেট তখন সুনামির অ্যালার্ম বাজিয়ে দেয়। সবাই অ্যালার্ম শুনেই খুব দ্রুত শহর থেকে বেরোতে শুরু করে। শহরের ভিতরে আফরাতাফরি পড়ে গিয়েছিল। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই যখন তারা নিজেদের সহকর্মীদের বাঁচানোর জন্য পাহাড়ের কাছে যায়, তখন ভূমিকম্পে আরো কয়েকটি তীব্র ঝাঁকুনি লাগে। সব পাথর ভেঙে পড়তে থাকে আর তাদের মধ্যে একটি পাথর তার বসের মাথায় আঘাত করে আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখানে ক্রিশ্চিয়ান তার মেয়েকে নিয়ে রাস্তায় ছিল। পুরো জায়গায় ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল আর সে খুব দ্রুত মানুষদের গাড়ি থেকে নামিয়ে উঁচু জায়গার দিকে দৌড়াতে বলতে শুরু করে। এই সময় সে দেখে তার প্রতিবেশী দুটো গাড়ির মাঝখানে আটকা পড়ে গেছে আর সে তার মেয়েকে বলে যে প্রতিবেশীর সাথে সামনে চলে যাও, আমি তাকে বাঁচিয়ে তাড়াতাড়ি আসছি। অন্যদিকে আমাদের হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্রিশ্চিয়ানের স্ত্রী ইডেন কাজ করত আর সে দরজায় নক করে সব গেস্টদেরকে সতর্ক করে দেয়। আর সেই সময় লক্ষ্য
লক্ষ্য করে যে তার নিজের ছেলেকেই কোথাও দেখা যাচ্ছে না। অন্যদিকে ক্রিশ্চিয়ানও তার প্রতিবেশীকে বাঁচাতে সফল হয়েছিল। সে তাকে সহায়তা দিয়ে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে দেখতে পায় এখন পুরো সুনামি তাদের কাছাকাছি চলে এসেছে। এই সময় সে আর বেশি টানতে পারছিল না, তাই সে তার প্রতিবেশীকে নিয়ে একটি গাড়ির ভিতরে বসে পড়ে। আর ঠিক তখনই সুনামির পানি তাদের গাড়িকেও আঘাত করে, আর তারা দুজনেই অচেতন হয়ে যায়। হোটেলে এখন ইডেন তার ছেলেকে পেয়ে গিয়েছিল, আর সে যখন তাকে গেস্টদের নিয়ে বাইরে যায় তখন দেখে এমার্জেন্সি বাস তাদের ছেড়েই চলে গেছে। সুনামিও ঠিক তাদের চোখের সামনে এসে গেছে। তারা তখন দ্রুত হোটেলের ভিতরে ফিরে যায় আর হোটেলের এমার্জেন্সি বাংকারের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তাদের একটা গেস্ট ভিতরে ঢুকতে পারে না। আর এর মধ্যেই পানি হোটেলের সব কাজ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ইডেন অনেক কষ্ট করে বাংকারটিকে বন্ধ করে দেয়, যখন বাইরে সেই গেস্ট পানির মধ্যেই আটকে ছিল। ইডেন তার ছেলেকে সঙ্গে নিয়ে বাংকারের সব দরজা জানালা ভালোভাবে সিল করে দেয়। এটা করতেই হঠাৎ লাইট চলে যায়। এরপর দৃশ্য কাট হয়ে এখন ক্রিশ্চিয়ানকে দেখানো হয়, যে অচেতন হয়ে পড়েছিল। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে পাশে বসে থাকা তার প্রতিবেশীকে দেখতে পায়, যে রক্তাক্ত অবস্থায় মৃত ছিল। এটা দেখে সে খুবই শকড এবং দুঃখিত হয়ে যায়। কোনো রকম নিজেকে গাড়ি থেকে টেনে বের করে, আর সে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে বেঁচে থাকা লোকদের দেখতে থাকে, আর তাদের মধ্যে নিজের মেয়েকেও খুঁজতে থাকে। আর যেই সে জুলিয়াকে খুঁজে পায় তখনই গিয়ে নিজের মেয়ে জুলিয়াকে জড়িয়ে ধরে, আর তার প্রতিবেশীর দিকে নীরব দৃষ্টিতে তাকায়, যেন সে বলতে চাইছে যে আমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, তাই আমাকে দয়া করে ক্ষমা করে দিও। এখানে জিওলজিস্ট সেন্টারে জসের কাছে সেই ব্যক্তির ফোন আসে যে বসের সাথে পাহাড়ে আটকে ছিল। সে জসকে জানায় যে তার বস মারা গেছে। এমন খবর শুনে তারা সবাই শোকাহত হয়ে যায়। এইদিকে ক্রিশ্চিয়ান এখন তার স্ত্রী আর নিজের ছেলেকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। ট্যুরিস্ট বাস এখনো এখানে পৌঁছায়নি, তাই সে নিজেই হোটেলে গিয়ে চেক করার সিদ্ধান্ত নেয় আর নিজের মেয়েকে প্রতিবেশীর জিম্মায় রেখে দেয়। এইদিকে হোটেলের বেসমেন্টের দৃশ্য দেখানো হয়। বেসমেন্টে পানি ঢুকে পড়ায় ইডেন আর তার ছেলে দরজা চেপে ধরেছিল। ইডেন তার ছেলেকে বলে, তুমি এখানে নজর রাখো, আমি বেন্ট দিয়ে বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজে দেখি। সে দরজা থেকে সরে যেতেই পানি আরো দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে, আর তার ছেলে মায়ের উপরে রেগে যায় যে আমি এসব করছি না। ইডেনও তখন খুব রেগে যায় যে এই কঠিন সময় তার ছেলে কি করতে চাইছে কে জানে। এই সময় সেখানে আরেকজন মানুষও ছিল। বেরোনোর রাস্তা না পেয়ে সেও খুব প্যানিক হয়ে যায়, আর ইডেনকে বলতে থাকে যে যদি বাইরে বেরোনোর রাস্তা না মেলে আমরা এভাবেই সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকি তাহলে নিশ্চিত আমরা এখানে মারা যাব। এইদিকে আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ান ওই ধ্বংসাত্মক পানির স্রোতের সাথে হোটেলের দিকে যাচ্ছে, আর সে যখন কিছু দূরত্বে পৌঁছায় তখন সে ট্যুরিস্ট বাসও দেখতে পায়, আর সে দ্রুত বাসের ভিতরে তাকিয়ে তার এক সহকর্মীর মৃতদেহও দেখতে পায়। এটা থেকে সে খুবই কষ্ট পায়, কিন্তু সেই কষ্ট সঙ্গে সঙ্গে আনন্দে বদলে যায়, কারণ সে বুঝতে পারে যে ইডেন আর তার ছেলে এই বাসের ভিতরে নেই, আর তাদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়ে গেছে। এরপর সে আবার হোটেলের দিকে এগিয়ে যায়, আর হোটেলের ভিতরে দেখানো হয় যে এখন সেই ঘরে খুব দ্রুত পানি ভরছে। তাদের পুরো শরীরও পানির নিচে ডুবে গেছে, আর শ্বাস নেওয়ার জন্য খুব সামান্য জায়গায় বাকি ছিল। এই সময় সেই অন্য মানুষটিও খুব প্যানিক করছিল উপরে থাকার জন্য আর শ্বাস নেওয়ার জন্য। যখন সে কোনো সহায়তা খুঁজে পায় না তখন সে ইডেনের ছেলেকেই নিচে ঠেলে দেয়, আর তার উপরে ভর দিয়ে উপর থেকে শ্বাস নিতে শুরু করে। ইডেন যখন নিজের ছেলেকে বিপদে দেখে তখন সেই মানুষটিকে পানির নিচে টেনে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে, আর এভাবেই নিজের ছেলের জীবন বাঁচায়। এইদিকে দেখানো হয় যে ক্রিশ্চিয়ানও হোটেলে পৌঁছে গেছে, আর পুরো হোটেল খুঁজেও সে তার স্ত্রী আর ছেলেকে কোথাও দেখতে পায় না। বেসমেন্টে সে চেক করেনি, কারণ সেখানে অনেক বেশি পানি ভরে গিয়েছিল, আর তার মনে হয়েছিল সেখানে কেউ থাকতে পারে না। এই সময় যখন সে হোটেল থেকে বের হতে যাচ্ছিল তখন সে সেখানে তার ছেলের ব্যাগ দেখতে পায়। ক্রিশ্চিয়ানের তখন মনে হয় যে তারা দুজনেই হয়তো মারা গেছে। এটা ভেবে সে এত রেগে যায় যে জানালায় জোরে জোরে লাথি মারতে শুরু করে, আর তার এই শব্দ ইডেন আর তার ছেলে শুনতে পায়। তারা বুঝতে পারে যে উপরে কেউ তো অবশ্যই আছে। ইডেনের বিশ্বাস ছিল যে এটা ক্রিশ্চিয়ানই হতে পারে যে তাদের বাঁচাতে এসেছে। তখন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য ইডেন নিচে গিয়ে একটি রেঞ্চ নিয়ে আসে, আর সে জোরে জোরে ভেন্টের পাইপে মারতে শুরু করে। ক্রিশ্চিয়ান ওই শব্দ খেয়াল করে, আর এটা বোঝার জন্য যে শব্দগুলো কোথা থেকে আসছে। সে তখন আবার জানালায় আঘাত করে, আর সে অন্যদের সিগন্যাল দিতে চাইছিল যে সে এখানে পৌঁছে গেছে। ইডেন আর তার ছেলেও খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। এখন ভেন্টগুলোতেও পানি ঢুকতে শুরু করে গেছে। ক্রিশ্চিয়ান তাদের বাঁচানোর জন্য বেসমেন্টের ভিতরে পানির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর এখানে ইডেন তার ছেলেকে বলে তুমি চিন্তা করো না, আমি বাহিরের দরজা খোলার চেষ্টা করছি। এই বলে সে পানির ভিতরে চলে যায় আর বেসমেন্টের দরজা খুলতে শুরু করে। সে জানতো না যে ক্রিশ্চিয়ানও একই দরজা খোলার চেষ্টা করছিল। অবশেষে দুজনের চেষ্টায় দরজাটি খুলে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা দুজন একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায়। এই মুহূর্তে ক্রিশ্চিয়ান ইডেনকে বলতে থাকে যে তুমি সিঁড়ির দিকে সাঁতার কেটে উপরে চলে যাও, আমি আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসছি। ক্রিশ্চিয়ানের ছেলে তার বাবাকে দেখে এমন ভাবে খুশি হয়েছিল যেন সে সবকিছুই পেয়ে গেছে। ক্রিশ্চিয়ান তার ছেলেকে বলে চলো বাহিরে বের হয়ে যাই, কিন্তু সে খুবই ভীতু হয়ে কাঁপছিল। সেই পানির ভিতর থেকে
থেকে যেতে চাইছিল না, কিন্তু ক্রিশ্চিয়ান তাকে বোঝায় যে যদি তারা এখানেই থাকে তবে মারা যাবে, তাই তাদের এই পদক্ষেপ নিতেই হবে আর ঝুঁকি নিয়ে পানির ভিতরেই সাঁতার কাটতে হবে। অনেকক্ষণ ধরে তারা সাঁতার কাটতে থাকে, কিন্তু তারপর ইডেনের ছেলে শ্বাস বন্ধ হতে শুরু করে আর তাকে বাঁচানোর জন্য ক্রিশ্চিয়ান তাকে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে, যার পরে শক্তি ফিরে পেয়ে তারা আবার সাঁতার কাটতে শুরু করে। ইডেন যখন তার ছেলেকে দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে তাকে উপরে টেনে তোলে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে ক্রিশ্চিয়ানও কোথাও নেই। আসলে ক্রিশ্চিয়ান তার ছেলেকে অক্সিজেন দেওয়ার পর নিজের শ্বাসে বন্ধ হয়ে যেতে শুরু করেছিল। তখন ইডেন এখন ক্রিশ্চিয়ানকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে, পানির ভিতরে গিয়ে তাকে টেনে বাহিরে নিয়ে আসে। কিন্তু এখন ক্রিশ্চিয়ান অচেতন হয়ে পড়েছিল, তাদের মনে হচ্ছিল যে সে হয়তো মারা গেছে, তাই তারা জোরে জোরে তার বুক চাপতে থাকে যাতে তার মুখ থেকে পানি বেরিয়ে আসে। শুধু তাই নয়, তাকে সিপিআরও দিতে থাকে, অর্থাৎ মুখ দিয়ে শ্বাস দিতে শুরু করে আর তার হৃদয়ে ঝাঁকুনি দেয়। বহুবার এভাবে চেষ্টা করার পরও যখন ক্রিশ্চিয়ানের চোখ খুলছিল না, তখন তারা হাল ছেড়ে দিতে থাকে। ক্রিশ্চিয়ানের ছেলে এটা দেখতে পারছিল না যে তার বাবার প্রাণ তার কারণেই চলে যাক। সে তখন রাগে জোরে জোরে চিৎকার করে আর আবার জোরে জোরে তার বাবার বুক চাপতে শুরু করে। এরপর মুখ দিয়েও শ্বাস দেয়, অর্থাৎ সিপিআর দেয়। এবার অবশেষে ক্রিশ্চিয়ানের চোখ খুলে যায়। আর এখন এই সময়টা তাদের জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল। তিনজন একে অপরকে দেখে জড়িয়ে ধরে, যার পর তারা এখান থেকে উপরে পাহাড়ের দিকে চলে যায় যেখানে সব সার্ভাইভাররা ছিল। জুলিয়া পাহাড়ে বসে তাদের জন্য অপেক্ষা করছিল আর সে খুবই চিন্তিত ছিল। এখন যখন সে হেলিকপ্টারের শব্দ শোনে তখন সে আরো বেশি কষ্ট পায়, কারণ তার মনে হচ্ছিল তার পরিবার আর আসবে না আর শুধু তাকেই রেস্কিউ করা হবে। সে তখন হেলিকপ্টার উঠতেও প্রস্তুত ছিল না আর তার আতঙ্ক ক্রমশই বাড়তে যাচ্ছিল। ঠিক তখনই সে দূর থেকে আসতে থাকা নিজের বাবা মা আর বড় ভাইকে দেখতে পায়, আর এটা দেখে তার মনে যেন প্রাণ ফিরে এলো। সে তখন দৌড়ে তার বাবার দিকে চলে যায় আর তার পরিবার তাকে কোলে নিয়ে নেয়। পুরো পরিবার ভীষণ খুশি ছিল, কারণ এত বিপদের পরেও তারা আবার একে অপরের সঙ্গে দেখা করতে পারছে। এটা ঠিক এমন ছিল যেন তারা নতুন একটা জীবন পেয়েছে। এখন তাদেরকেও রেস্কিউ করে নেওয়া হয় আর এরই সাথে আমাদের গল্পটির সমাপ্তি হয়ে যায়। তো কেমন লাগলো গাইস আজকের গল্পটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।